নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মুনিয়া চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাষ্ট্র ব্যবস্থায় যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী না, অভিযোগ বিএনপি নেতাদের। বিদেশ থেকে আসা লোকজন দেশের শাসন পরিচালনা করতে চাচ্ছে বলেও আশঙ্কা তাদের। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত না করার আহ্বান জানান বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কিন্তু দড়িটা এত জোরে টানবেন না যাতে দড়িটা ছেড়ে যায়। এতে অংশ নেন বিএনপি নেতারা। বলেন, গণ অভ্যুত্থানের প্রাপ্তি কিছুই হয়নি, দেশে গণতান্ত্রিক যাত্রা এখনো প্রতিষ্ঠিত হয়নি। অপরাধীদের 1600 অপরাধের জন্য 1600 মামলা হয়েছে, যা একটি মামলার মাধ্যমে 16 ঘন্টায় বিচার করা সম্ভব বলেও জানান তারা। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি মাত্র অনুরোধ করব, আপনারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জ্বলে উঠবে। আর নীলক্ষেতে এক স্মরণ সভায় দলটির নেতারা বলেন, যারা সংসদীয় গণতন্ত্রের বাইরে গিয়ে দেশে পরিবর্তন চায় তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। চেক অ্যান্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সব কিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। অন্যদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আর এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। এটা তো জনগণের রাষ্ট্র না, এখন তো অলিগার্কি, মোবোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে বাংলাদেশ চলবে। এদের অনেকে জানে না ধান গাছের তক্তা হয় কি হয় না, কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে। ভাই, তুমি গ্রাম দেখেছো বাংলাদেশে, হাউ ইট লুকস লাইক? এদের অনেকে ভোট দিতেও যায় না, কারণ লাইনে দাঁড়াতে হবে, কি তার চেয়ে ঘুমাই, আরামসে ঘুম দেয়। এরা এখন বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়। জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের পর এমন কোনো আর তালবাহানা যাতে না হয় যার কারণে নির্বাচনে ব্যাঘাত ঘটে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। সংস্কার এত ধরনের কিছু তো প্রয়োজন নাই। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 1 বছর, 5 আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তবে পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের 1 বছর কদিন পরেই এদিকে চলতি মাসের 8 আগস্ট পর্যন্ত নিরাপত্তার ঝুঁকির কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। এসবি বলছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশ বিদেশে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ। সংঘবদ্ধ প্রচারণায় চেষ্টা হতে পারে নৈরাজ্য সৃষ্টির। 5 আগস্ট ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অপরাধ সংগঠিত করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম খানিকটা নিষ্ক্রিয় দাবি করে সত্য প্রচার করতে সাংবাদিকদের আহ্বান জানান উপদেষ্টা। আমি সবসময় বলি, আপনারা সত্য প্রচার করাই, কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে, যে বিদেশি মিডিয়াগুলি, কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আর আগের মতো সরব হইতে পারে না, যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য। আর আমি আপনাদের এখানে বলতেছিলাম যে আপনারা যদি একটু নিজেরা একটু ডিসিপ্লিনভাবে সব কিছু করেন, তবে কিন্তু আমরা আরও বেশি খবর দিতে পারি। এদিকে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে বলে আশঙ্কা পুলিশের বিশেষ শাখা এসবির। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার বিকাল 5টায় তা প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। একে নতুন রাষ্ট্রচিন্তার সূচনা মনে করেন আন্দোলনকারীরা। বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়ায় পথ রোধ করা যাবে ভবিষ্যৎ স্বৈরাচারিতার। জুলাই আন্দোলনের সবচেয়ে আলোচিত দিক ছিল প্রচলিত অর্থে এর নেতৃত্বহীনতা।
আন্দোলনের সময় পক্ষগুলোর আদর্শের অভাব ছিল। রাজনীতির দোলাচলে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল সবাই। জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাই দিনে দিনে বেড়েছে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা। পক্ষে বিপক্ষে নানা মত, নানা ঘটনা, পরম্পরা শেষে অবশেষে ঘোষণা এলো জুলাই ঘোষণাপত্রের। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, আসছে ৫ অগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। সংবিধান সংস্কার, নির্বাচন কমিশনের পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, বৈপ্লবিক সব প্রস্তাবের ধারক এই দলিল। আন্দোলনকারীরা বলছেন, নতুন সরকার প্রতিশ্রুতি দিলেও প্রক্রিয়া চলছে ধীর গতিতে। এখন আমরা কেন আমাদের অধিকারের জন্য রাজপথে আসবো? যতক্ষণ মধ্যে সনদ দিবে না ততক্ষণ মধ্যে আমরা রাস্তায় থাকবো। বিশেষজ্ঞরা বলছেন, এ সনদ শুধু আন্দোলনের প্রতিফলন নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার নীতিমালা। যে নতুন করে যে ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসতে না পারে, আবার তৈরি হতে না পারে, ওই লুপহোলসগুলো, ওই ফাঁকগুলো বন্ধ করা। এবং এটা যত আপনি এই বাকি যে সংস্কারগুলো সেগুলো যত বেশি হবে, তখন এগুলো আরও পরিপূর্ণতা পাবে। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, এটিকে আইনি ভিত্তি দেওয়া গেলে আগামীতে কারো স্বেচ্ছাচারিতা ঠেকানো নিশ্চিত করা সম্ভব হবে। রাষ্ট্র যেন ধর্মের কারণে, জাতিগত কারণে, লিঙ্গীয় কারণে, শ্রেণীগত কারণে কোনো বৈষম্য না করে, এই বিষয়গুলো স্পষ্টভাবে থাকতে হবে। এবং এটা হচ্ছে একটা অঙ্গীকার যদি হয়, অন্যান্য নীতিমালা কিংবা অন্যান্য আইনগুলো সেই অঙ্গীকারের ভিত্তিতে তৈরি করতে হবে। এইটা নিশ্চিত না হলে বাংলাদেশে আবারও সেই বৈষম্য, নিপীড়ন এবং স্বৈরতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে। এখন প্রশ্ন, জুলাই সনদ কি কেবল কাগজে দলিল হয়েই থাকবে, নাকি সত্যি জন্ম দেবে একটি নতুন শাসন সংস্কৃতির? উত্তর দেবে সময়। তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন ছাড়া এই প্রশ্ন থামবে না। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এই সনদ বাস্তবায়নে নির্বাচিত সরকারের অপেক্ষা করতে চায় না দলটি। বিকালে এক প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকেই এই সনদ বাস্তবায়ন করতে হবে, আর এর ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন। তিনি জানান, 1 মাস ব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে জাতীয় নাগরিক পার্টি কাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। র্যাবের পোশাকে পিস্তল হাতে রাজধানীতে সক্রিয় সংঘবদ্ধ ডাকাত দল। চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে র্যাবের পোশাক, নকল পিস্তল সহ ডাকাতির নানা সরঞ্জাম। র্যাবের পোশাক গায়ে চাপিয়ে, হাতে নকল পিস্তল, সঙ্গে হ্যান্ডকাপ আর সিগন্যাল লাইট। রাজধানীর শাহবাগে র্যাব পরিচয়ে ডাকাতি করা এক চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 3টি র্যাব শার্ট, 1টি প্যান্ট, ব্যাজ, লেনিয়ার্ড, ক্যাপ সহ নকল নানা সরঞ্জাম। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশ। তাঁতীবাজার কেন্দ্রিক যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তারা এই কাজগুলো করে। তাদের 4-5টা সংঘবদ্ধ চক্র আছে, বিভিন্ন এলাকায় কাজ করে, এবং এদের কিছু নেতা আছে যারা এটা সমন্বয় করে। তো এদেরকে এখন আইডেন্টিফাই করা হচ্ছে। সবাইকে আমরা ধরতে পারছি এখন না, এখন পর্যন্ত আমরা 8 জনকে ধরেছি। গত 28 জুলাই দুপুরে সচিবালয় মেট্রো স্টেশনের কাছে স্বর্ণ ব্যবসায়ী রঞ্জন চন্দ্র সিংহকে তুলে নেয়ার চেষ্টা করে এই চক্র। ধস্তাধস্তির মাঝেই তার 4 লাখ টাকা ও 11 ভরি স্বর্ণালংকার ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। ডিবি পরিচয় কাজগুলো করে থাকে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের নামে রয়েছে একাধিক ডাকাতির মামলা। পলাতকদের ধরতে চলছে অভিযান। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ভালো চাকরি আর উন্নত জীবনের আশায় ইতালি পাড়ি জমাতে চেয়েছিল মাদারীপুরের 5 যুবক, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দালালের ফাঁদে পড়ে নিখোঁজ তারা। জিম্মি লিবিয়ার মাফিয়াদের কাছে হাত পা বেঁধে পরিবারের কাছে চাওয়া হচ্ছে মুক্তিপণ। দিশেহারা স্বজনরা। রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশির গ্রাম। এই গ্রাম থেকেই উন্নত জীবনের আশায় বেরিয়ে পড়েন 5 তরুণ। প্রতিশ্রুতি ছিল ভালো বেতন, স্বল্প সময়ে ইতালি পৌঁছানোর। দালাল জামাল কারিকরের হাত ধরে শুরু হয় সেই পথচলা।
2022 সালে কলেজ ছাত্র হাসান হাওলাদার 13 লাখ টাকায় দালালের মাধ্যমে ইতালির স্পন্সর ভিসার চুক্তি করেন। প্রথমে দুবাই, এরপর লিবিয়া, কিন্তু গন্তব্য ইতালি নয়, বরং লিবিয়ার এক মানব পাচারকারী চক্রের হাতে বিক্রি করে দেয় জামাল। হায়দার ছেলে পাঠানোর পরে যেভাবে কথাবার্তা হয়েছে, টাকা পয়সা নিয়েছে, কিন্তু সেইভাবে সে কাজ করতে পারে নাই। উনি টাকা না পাওয়াতে জেল জুলুম যা হয়েছে, এরপরে আবার কয়েকদিন ধরে এই দরবারটা শুনতেছি। সিনেমা স্টাইলে শুরু হয় নির্যাতন। হাত পা বেঁধে, চোখে কাপড় জড়িয়ে চালানো হয় শারীরিক নিপীড়ন। সেই দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে চাওয়া হয় টাকা। ওখানে আটকাইয়া একজনের কাছে 12 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম টাকা এনেছে, কিন্তু সব একটা লোকও পার করে নাই। এই যে দেখেন কি মারার মারতেছে, এই যে দেখেন ছবি, পরে স্ক্রিনশট দিয়ে আর মোবাইলে করে ছবি আমরা নিয়ে এসেছি। ওই এমন মানুষ আর তার আমার ছিল চুল কিছু কাটা নাই, বলে না, একটা আরে নাই গেছে। হাসানই নয়, নির্যাতনের শিকার হয়েছে মিন্টু, মিঠু দাস ও বৃদ্ধ শাহ আলমও। কেউ দিয়েছেন 20 লাখ, কেউ 25 লাখ টাকা, কিন্তু প্রিয়জনের কোনো হদিস নেই। আচ্ছা, কথা চুক্তি আসলো মানে টাহার 12 লাখ, লিবিয়া নিয়ে টাহা নেয় 15 লক্ষ। ছেলেরা অনেক মারধর করছে, পরে টাকা চাইছে, পরে আমাকে কয় নয় গেম হইবে না। শুধু এই 5 পরিবার নয়, জামাল কারিকরের ফাঁদে পড়েছে এই এলাকার অর্ধ শতাধিক পরিবার। গ্রাম্য সালিশ ও আদালতের দ্বারস্থ হয়েও মিলছে না সুরাহা। তবে অভিযুক্ত কারিকর বলছেন ভিন্ন কথা। আমরা এরকম কোনো প্রমাণ, যদি আমার অ্যাকাউন্ট বা আমার আছে, যদি কোনো প্রমাণাদি থাকে, সেজন্য আমি দোষী। কথা বোঝেন নাই? আমি কোনো কারো কাছে কোনো টাকা পয়সা নিইনি, কারো কাছে আমি এই দোকান করে 27 বছর। জানতে চাইলে প্রশাসন বলছে অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কথা। আইনগত ব্যবস্থাটা হচ্ছে তাদেরকে দালাল চিহ্নিত করা হয়েছে, আর দালাল চিহ্নিত করলেই তখন তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যে কোনো কার্যক্রম সিজ করে তাদেরকে ধরতে পারবেন। ভিটে মাটি বিক্রি করে শেষ সম্বল খরচ করেও প্রিয়জনের খোঁজ না পেয়ে অসহায় স্বজনরা এখন দালালের দৃষ্টান্তমূলক শাস্তি চান। একই সাথে সরকার ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সিরাজুম মুনির, শুভ, নাগরিক। বেতন না পাওয়ায় কুয়েতে কর্মরত 130 জন বাংলাদেশি শ্রমিক গত মার্চ মাস থেকে 21 জুলাই পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে তারা দেশটির ফিনতাস থানায় কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন কুয়েতের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। শ্রম আইনে দেশটিতে ধর্মঘট নিষিদ্ধ, ফলে শ্রমিকদের কর্মবিরতিকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, কোম্পানিটি ইতিমধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে এবং বাকিদের বিষয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। পাইনি, কিন্তু আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং মালিককেও আমরা চিঠি দিয়েছি এবং প্রতিনিয়ত যোগাযোগ করছি যেন তাদেরকে, আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে যেন ডিপোর্টেশন সেন্টার থেকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়, তাদের বকেয়া বেতন যেন পরিশোধ করা হয় এবং তাদেরকে যেন কাজে নিয়োগ করা হয়। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।